প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কামরুল স্যার আবারও তোমাদের মাঝে এসেছি পদার্থবিজ্ঞানের খুব সুন্দর একটা টপিকস নিয়ে, যেটা তোমরা অনেক সময় বোঝো না, এরকমটা মনে হয় যে আর একটু যদি কনসেপ্টটা ক্লিয়ার হইতো। চলো, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা একটা চিত্রের মাধ্যমে পুরো টপিকসটাকে একটু বোঝার চেষ্টা করব। আজকের টপিকস বল। আজকের টপিকস কি? বল। এই তিন ধরনের বল নিয়ে কথা বলবো: প্রযুক্ত বল, কার্যকরী বল এবং ঘর্ষণ বল। এই বিষয়টাকে বোঝার জন্য আমরা একটা ছবি আঁকবো। ধরো, এটা একটা বস্তু। এই বস্তুটার ভর কত কেজি? 5 কেজি। এই বস্তুটাকে এই রাস্তা বরাবর কি করলাম? আমরা গতিশীল করতে চাই। এই রাস্তা বরাবর গতিশীল করতে চাই। গতিশীল করার জন্য এর উপর আমরা যে বলটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, সেই বলটাকে বলা হবে প্রযুক্ত বল। সেই বলটাকে কি বলা হবে? প্রযুক্ত বল। আর প্রযুক্ত বলকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করা হয়, আর বস্তুর ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা। তোমরা এটা সবাই জানো। তাহলে আমি এই বস্তুটাকে সরানোর জন্য কত বল প্রয়োগ করলাম? 20 নিউটন বল প্রয়োগ করলাম। এখন এখানে বলা আছে রাস্তার ঘর্ষণ বল। কি বল? ঘর্ষণ বল। এইটা আছে কত নিউটন? 5 নিউটন। তাহলে ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। এটা কত নিউটন? 5 নিউটন। এখন প্রশ্ন হলো, ঘর্ষণ বলটা কি? যে বলটা বস্তুর বেগ কমাতে সাহায্য করে, বস্তুর ভিতরে মন্দন সৃষ্টি করে। মন্দন মানে কি? বেগ হ্রাস করা। তাহলে ঘর্ষণ বল হচ্ছে কত নিউটন? 5 নিউটন। তাহলে এখন প্রশ্ন হলো আমাদের, তাহলে কার্যকর বলটা আমাদের কত হবে? দেখো, প্রযুক্ত বল যদি আমাদের এফ হয় এবং কার্যকরী বল যদি এফ কে হয় ধরে নিলাম, এবং ঘর্ষণ বল যদি এফ ড্যাশ হয়, তাহলে তোমরাই আমাকে বলো যেখানে কার্যকরী বলটা কত হবে। তাহলে বীজগণিতের যে সাধারণ রুলসটা, সেটা হলো যদি সময়ের ডানে কোনো কিছু প্লাস থাকে, তাহলে সেটা বাম আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমি যদি কার্যকরী বলটা বের করতে চাই, জাস্ট প্রযুক্ত বল থেকে এই ঘর্ষণ বলটা কি করে দেব? মাইনাস করে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কার্যকরী বল F K is equal to F minus F dash। দেখো আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে F এখানে কত? F হচ্ছে এখানে 20 নিউটন, আর F dash এখানে কত? 5 নিউটন। তার মানে এখানে কত নিউটন বল কার্যকর হলো? 15 নিউটন বল কার্যকর হলো। দেখো আমরা কিন্তু খুব সহজে কার্যকরী বলটা বের করে দিলাম। এবার আসো, এই যে কার্যকরী বলটা বের করে ফেললাম, মনে রাখবা কার্যকরী বলের কারণে ত্বরণ সৃষ্টি হয়। কোন বলের কারণে? কার্যকরী বলের কারণে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে দেখো, বস্তুর ভর আমাদের জানা আছে। তাহলে এই যে 15 নিউটন বল কার্যকর থাকার কারণে ত্বরণ কত হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। এখানে বলা থাকবে ঘর্ষণ যুক্ত রাস্তায়, ঘর্ষণযুক্ত রাস্তায় আমাদের ত্বরণ কত হবে? ত্বরণ এ। তোমরা সবাই জানো বলের কমন সূত্র হচ্ছে কি? F = ma। F = কি? ma। তো আমি যদি এখানে F কে লিখি, তো কার্যকর বল বোঝাবে। তাহলে F কে আমি এখানে লিখলাম a কে। তাহলে দেখো এখান থেকে লেখা যায় না? a k is equal to f k divided by m। লেখা যায় না? যায় না? যায়, কিন্তু খুবই সহজ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কার্যকর ত্বরণ f k equal to মান কিছু দিতে পারো f ড্যাশ, অথবা তুমি ব্যবহার করতে পারো f1 f2 f3, এরকম কিন্তু তুমি এখানে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে এখানে আমাদের f কে কত? f k ডিভাইডেড বাই আমরা কি লিখবো? m। এটা কিন্তু আমরা এখান থেকে লিখলাম f m এর সূত্র থেকে। তাহলে f কে কত নিলাম? f কে হচ্ছে 15 নিউটন বল, আর হচ্ছে m আমাদের কত? 5। তাহলে 15 কে মানে বস্তুর ভর হচ্ছে 5, বস্তুর ভর কত? 5। তাহলে আমাদের আসলে কত বল তো দেখি? 3 ms ইনভার্স 2। এটা হলো ঘর্ষণযুক্ত রাস্তায় ত্বরণ। এখন আমাকে ধরো প্রশ্নে বলা থাকলো যে রাস্তাগুলো ঘর্ষণই নাই। কি নাই? ঘর্ষণই নাই। তাহলে আমাকে বলবো যদি ঘর্ষণ না থাকে তাহলে এই পার্টটা নাই। যদি এই পার্টটা আমাদের না থাকে তাহলে প্রযুক্ত বল সমান কি হবে? কার্যকরী বল। তাহলে আমি যদি বলি ঘর্ষণবিহীন রাস্তায় ত্বরণ কত হবে, তাহলে এখানে আমি বললাম কি এই ঘর্ষণ বলটা নাই। যদি ঘর্ষণ বল যদি না থাকে তাহলে ঘর্ষণ বল কি হবে? 0। তাহলে প্রযুক্ত বলটা কি হবে? এখানে কার্যকরী বল। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি প্রযুক্ত বল, যেটাকে আমরা F দ্বারা প্রকাশ করছি। কি দ্বারা প্রকাশ করছি? F দ্বারা। আর কার্যকরী বলকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? F কে দ্বারা। তাহলে প্রযুক্ত বল এবং কার্যকরী বল এই দুটো সমান হবে। আর ঘর্ষণ বলটা এখানে আমাদের কি হবে? 0। আবারও বলতেছি, যদি ঘর্ষণ বল নাই থাকে তাহলে ঘর্ষণ বলটা আমরা 0 ধরে নেব। এই যে সমান 0 দিলাম, তাহলে প্রযুক্ত বল সমান কি আসলো? কার্যকর বল। অর্থাৎ F = আমরা কি লিখে ফেললাম?
Fk। অর্থাৎ আমি যতটুকু বল প্রয়োগ করছি তার পুরোটুকুই কি হয়েছে, কার্যকর হয়েছে। এখন প্রশ্ন হলো যে ঘর্ষণ বল যদি না থাকে তাহলে ত্বরণ কত হবে? ঘর্ষণ বল যদি না থাকে তাহলে ত্বরণ কত হবে? তাহলে দেখো আমি যতটুকু বল প্রয়োগ করছি তার পুরোটাই কি হবে, কার্যকর বল। তার মানে এখানে আমরা লিখতে পারি Fk আমি কত বল প্রয়োগ করছিলাম, F এর মান কত নিউটন, 20 নিউটন। কারণ এই 20 নিউটনের পুরোটাই হচ্ছে কি, কার্যকর বল। তাহলে এই ঘর্ষণবিহীন, এটা আমরা লিখতে পারি ঘর্ষণবিহীন রাস্তায় ত্বরণটা আমাদের কত হবে? ঘর্ষণ নাই, তাহলে পুরোটাই কার্যকর বল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ঘর্ষণবিহীন রাস্তায় তাহলে কি হবে, ধরো আমি নতুন করে আবার সূত্রটা লিখলাম Fk m। আগে যেহেতু a কে লিখছি তাহলে এখানে আমার লেখা উচিত কি a কে ড্যাশ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি a কে ড্যাশ Fk ডিভাইডেড বাই কি m। তাহলে আমাকে এখানে বলো তো Fk এর মান কত? Fk এর মান হচ্ছে 20 নিউটন। তাহলে আমি এখানে 20 বসায় দিলাম, আর বস্তুর ভর হচ্ছে 5। ক্যালকুলেশন করলে কত হবে, 4 ms ইনভার্স। তাহলে আমরা ব্যাপারটা কি বুঝলাম বলো তো দেখি, এখানে আমরা ব্যাপারটা কি বুঝলাম, যদি ঘর্ষণ থাকে তাহলে ত্বরণ আসছে আমাদের কত, 3 ms ইনভার্স 2। আর যদি ঘর্ষণ না থাকে অর্থাৎ ঘর্ষণবিহীন মেঝেতে আমাদের ত্বরণ আসছে কত, 4 ms ইনভার্স 2। এত সহজে করে কিন্তু আমরা খুব সহজেই একেবারে ঠান্ডা মাথায় অল্প কিছু চিন্তা ভাবনা করে আমরা প্রযুক্ত বল কার্যকরী বল যোগ ঘর্ষণ বলের সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারি। প্রশ্ন আসে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কত হবে আর ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ কত হবে। তো আমরা বের করে ফেললাম। এখন যদি আমাকে বলে যে পার্থক্য কত হবে ত্বরণের, খুবই সোজা হিসাব। পার্থক্য কত হবে? পার্থক্য হবে কি 4 ms ইনভার্স 2 মাইনাস কত 3 ms ইনভার্স 2, অর্থাৎ 1 ms ইনভার্স 2 আমাদের ত্বরণের পার্থক্য আসবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম কামরুল স্যারের সাথেই থাকো। তোমরা আরো অনেক নতুন নতুন কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ।